আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্জাহান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের 14 অধ্যায় পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন এই অধ্যায়টি পড়াবো। সো ক্লাসটি হচ্ছে, ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। তো চলো আমরা আজকে ক্লাসটি শুরু করছি। আজকে আমরা পড়ব পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন। তো দেখো, আমরা জানি আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়েই কি আমাদের পরিবেশ, তাই না? তো আমাদের এই যে পরিবেশ, এই পরিবেশে কিন্তু দুই ধরনের উপাদান আছে। একটা হচ্ছে তোমার জড় আর একটা হচ্ছে জীব। আর এই জড় জীব নিয়েই কিন্তু আমাদের পরিবেশ। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পরিবেশ আমরা দেখতে পাই, তাই না? পরিবেশের এই বিভিন্নতার কারণে বিভিন্ন অঞ্চলের জীবও বিভিন্ন রকমের হয়ে থাকে। জীবের মধ্যে রয়েছে যেমন উদ্ভিদ, প্রাণী। একটি পরিবেশে কোনো ধরনের উদ্ভিদ এবং প্রাণী বসবাস করবে তা নির্ভর করবে সেখানকার পরিবেশের বিভিন্ন উপাদানের উপর। তার মানে তোমার পরিবেশের যে বিভিন্ন উপাদান, যেটা মানুষ ও অন্যান্য জীবনকে কী করে, প্রভাবিত করে। তাহলে এই আমাদের জীবনের জন্য পরিবেশের ভারসাম্যটা সঠিকভাবে বজায় থাকাটা কিন্তু আবশ্যক। ওকে, সো ফার্স্টে আমরা যেমন প্রাকৃতিক পরিবেশ, যেটা আমরা সবাই জানি, আমাদের চারপাশে যা কিছু আছে এই সব কিছুই কিন্তু আমাদের পরিবেশ এবং প্রাকৃতিকভাবে সৃষ্ট যে বস্তুগুলো নিয়ে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাই হচ্ছে তোমার মূলত প্রাকৃতিক পরিবেশ। আচ্ছা, তাহলে দেখো, প্রাকৃতিকভাবে সৃষ্ট যে বস্তুগুলো নিয়ে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এর মধ্যে জড় বস্তু এবং জীব দুটাই রয়েছে, যেগুলো মানুষ কখনো তৈরি করতে পারে না। প্রাকৃতিকভাবে সৃষ্ট মানে হচ্ছে যে তোমার পরিবেশের এমন উপাদান রয়েছে যেগুলো হচ্ছে মানুষ সৃষ্টি করতে পারে না, এগুলো প্রাকৃতিকভাবেই সৃষ্টি। কিন্তু দেখো, মানুষ তার প্রয়োজনে কি করছে, বিভিন্ন ধরনের ঘরবাড়ি, বাস, ট্রাক, নৌকা, রাস্তাঘাট, সেতু, স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি তৈরি করছে, তাই না? এগুলো হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। ওকে, এগুলোকে আমরা মানুষের তৈরি পরিবেশ বলতে পারি বা হচ্ছে এগুলোকে আমরা কৃত্রিম পরিবেশ বলতে পারি। তো পরিবেশ হচ্ছে দুই ধরনের, একটা প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। আমাদের চারপাশে পরিবেশে আরও কিছু বস্তু আছে যা মানুষ তৈরি করতে পারে না। যেমন দেখো, চাঁদ, তারা, মাটি, নদী, সমুদ্র, পাহাড়, বন, জঙ্গল, মানুষ, পশু পাখি, এগুলো সব কী বলতো? এগুলো সব হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাহলে দেখো, কোনটা প্রাকৃতিক এবং কোনটা হচ্ছে কৃত্রিম, এটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, তাই না? তো নেক্সট দেখো, আমাদের এই যে পরিবেশ, এটাকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো পরিবেশের সকল সজীব উপাদান, যা হচ্ছে জীব উপাদান নামে পরিচিত। আর আরেকটা হচ্ছে তোমার পরিবেশের সকল জড় উপাদান, অর্থাৎ জড় বস্তু নিয়ে যেই জড় উপাদান নিয়ে যে একটা পরিবেশ, সেটাই হচ্ছে তোমার জড় পরিবেশ। আচ্ছা, জীব পরিবেশের উপাদানগুলোর মধ্যে কি রয়েছে? উদ্ভিদ ও প্রাণী। আর পরিবেশের প্রাণহীন যত উপাদান আছে সব হচ্ছে জড়। তাহলে জড় কোনটা, জীব কোনটা, ওইটাও আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। যাদের প্রাণ আছে তারাই হচ্ছে জীব, আর যাদের প্রাণ নেই তারাই হচ্ছে জড়। যেমন চেয়ার, টেবিল, খাট, মাটি, পানি, এগুলো সবই হচ্ছে তোমার জড় উপাদান। এই যে জড় পরিবেশের মূল উপাদান কোনগুলো, সেগুলো হচ্ছে মাটি, পানি, বায়ু। কারণ এই উপাদানগুলো ছাড়া কোনো জীবই বেঁচে থাকতে পারে না। যেহেতু ফার্স্টেই আমরা অধ্যায়টার নাম পড়েছি পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন, তার মানে পরিবেশের যে উপাদানগুলো রয়েছে যেগুলো ছাড়া আমাদের জীব কখনোই বেঁচে থাকতে পারে না বা আমরা বেঁচে থাকতে পারবো না, সেটা হচ্ছে মাটি, পানি, বায়ু। এখানে দেখো, পরিবেশের জড় এবং জীব উপাদান নিয়ে খুব সুন্দর একটা ছক দেওয়া হয়েছে। এখানে দেখো বলা হয়েছে পরিবেশের উপাদান কি, মাটি, পানি, বায়ু। এগুলো উদ্ভিদের কি কাজে লাগে এবং প্রাণীর কি কাজে লাগে। আচ্ছা, তাহলে দেখো, আমাদের পরিবেশের উপাদান কি, মাটি, পানি, বায়ু। উদ্ভিদের কি কাজে লাগে? যেমন মাটিতে যে খনিজ পুষ্টি উপাদান রয়েছে, যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার, এই খনিজ পুষ্টি উপাদান উদ্ভিদ কি থেকে পেয়ে থাকে? মাটি থেকে পেয়ে থাকে। উদ্ভিদের জন্য পানি হচ্ছে অপরিহার্য। কীভাবে? দেখো, উদ্ভিদ তার হচ্ছে প্রয়োজনীয় যে খনিজ লবণ, যেটা সে কী করতে পারে না, সরাসরি গ্রহণ করতে পারে না। তো কী করে? পানি আর হচ্ছে খনিজ লবণ, যেটা হচ্ছে আয়ন হিসেবে, সেটা কী করে? গ্রহণ করে থাকে উদ্ভিদ কী করে? বায়ুতে যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে, সেই কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে কী করে? সূর্যালোকের উপস্থিতিতে সে হচ্ছে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, অর্থাৎ উদ্ভিদ তার খাদ্য তৈরি করে। তো দেখো, উদ্ভিদের জন্য মাটি, পানি, বায়ু তিনটাই হচ্ছে আবশ্যক। তো প্রাণীর ক্ষেত্রে দেখো, প্রাণীর ক্ষেত্রে যে পানি আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য। আমাদের দেহের প্রায় 80 থেকে 90 ভাগই হচ্ছে তোমার পানি। একজন পূর্ণবয়স্ক মানুষের হচ্ছে দৈনিক 2 থেকে 3 লিটার পানি খাওয়া প্রয়োজন। তো পানি হচ্ছে প্রাণীর ক্ষেত্রে অপরিহার্য। তারপর দেখো, বায়ু থেকে আমরা কি করি? অক্সিজেন গ্রহণ করি। উদ্ভিদ আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, যেটা হচ্ছে উদ্ভিদ কি করে? গ্রহণ করে বায়ু থেকে। আবার
উদ্ভিদ যে হচ্ছে অক্সিজেনটা ছাড়াই সেটা আবার আমরা গ্রহণ করি। সো এটা কিসের মাধ্যমে? বায়ুর মাধ্যমে। সো তোমার উদ্ভিদ বলো প্রাণী বলো দুজনের ক্ষেত্রেই পরিবেশের এই তিনটে উপাদান, যেই মূল তিনটে উপাদান, এই তিনটে উপাদান হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, মাটি, পানি, বায়ু, আলো, তাপমাত্রা, আর্দ্রতা, জলবায়ু ইত্যাদি বিভিন্ন অজীব উপাদান বিভিন্নভাবে পরিবেশের প্রতিটি জীবের স্বভাব বিস্তৃতিকে প্রভাবিত করে। এইসব উপাদানের প্রাপ্যতার উপর নির্ভর করে পরিবেশের একটা নির্দিষ্ট স্থানে কোন ধরনের জীব উপাদান থাকবে। তারপর দেখো এখানে বলা হয়েছে পরিবেশের জীব উপাদানের মধ্যে রয়েছে সকল উদ্ভিদ ও প্রাণী। এই সকল উদ্ভিদ এবং প্রাণী কীভাবে বিভিন্ন পরিবেশে বেঁচে থাকে তা কি কখনো ভেবেছো তোমরা? আচ্ছা, তো দেখো পরিবেশের সকল যে উদ্ভিদ এবং প্রাণী তাদের বেঁচে থাকার জন্য কিছু মৌলিক উপাদান প্রয়োজন, তাই না? সেই মৌলিক উপাদানগুলো কি কি? পানি, বায়ু, খাদ্য এবং হচ্ছে সূর্যের আলো। এছাড়া শত্রু থেকে এদের আত্মরক্ষারও প্রয়োজন। প্রাণীদের বেঁচে থাকার জন্য প্রয়োজন পানি, বায়ু, খাদ্য, তাপমাত্রা, বাসস্থান। পানি বেঁচে থাকার জন্য শত্রু থেকে নিজেদেরকে কী করে? রক্ষা করে। তারপর খেয়াল করো যে আমাদের যে চারপাশের পরিবেশের যে উদ্ভিদ এবং প্রাণী তা কিন্তু একরকম নয়, তাই না? ওদের পরিবেশ ভেদে বা অঞ্চল ভেদে তাদের বসবাস কিন্তু ভিন্ন। সমতল ভূমি থেকে আরম্ভ করে পাহাড়, মাটির নিচে বন জঙ্গল, খাল বিল, পুকুর, নদী, সমুদ্র, মরুভূমি বিভিন্ন স্থানে হচ্ছে উদ্ভিদ প্রাণী বসবাস করে। জলবায়ু, মাটি, পানি, আলো এবং অন্যান্য উপাদানের ভিন্নতার কারণে এই সকল অঞ্চলের উদ্ভিদ এবং প্রাণীর বৈচিত্র্য কী হয়ে থাকে? ভিন্ন ধরনের হয়ে থাকে। আচ্ছা, নেক্সট দেখো পরিবেশের ভারসাম্য। পরিবেশে কিন্তু কোনো জীবই একা একা বেঁচে থাকতে পারে না। বেঁচে থাকার জন্য জীব বিভিন্নভাবে তার চারপাশের যে পরিবেশ তার উপর কী করে? নির্ভর করে, অর্থাৎ পরিবেশের যে বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে। সো তোমরা যদি একটু খেয়াল করো, একটা সময় আমরা ডাইনোসরের নাম শুনেছি, তাই না? সেটা হচ্ছে লক্ষ লক্ষ বছর আগে। এই ডাইনোসর কিন্তু এখন আর পৃথিবীতে নেই, এটা হচ্ছে প্রায় বিলুপ্ত হয়ে গেছে, তাই না? তো ডাইনোসর যে বিলুপ্ত হলো তার কারণ কী? খুব মজার একটা ঘটনা আছে এখানে। ঘটনাটা হচ্ছে যে একটা সময় বিজ্ঞানীরা ধারণা করতো যে ডাইনোসর যখন পৃথিবীতে ছিল তখন পৃথিবীতে অত্যন্ত গরম ছিল, অর্থাৎ পৃথিবীটা তখন ছিল অত্যন্ত উত্তপ্ত। কিন্তু হঠাৎ করেই যখন পৃথিবী ঠান্ডা হয়ে যায়, এগুলো হচ্ছে পৃথিবীর যে ভূ অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে, আমরা জানি যে আমাদের এই যে পুরো পৃথিবীটা অর্থাৎ আমাদের পৃথিবীর যে পুরো পৃথিবীটা অর্থাৎ আমাদের পৃথিবীর যে ভূপৃষ্ঠ যেটা হচ্ছে বিভিন্ন উপাদান দিয়ে তৈরি, তাই না? এখানে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের নাইট্রোজেন, সালফার, বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে, তারপর হচ্ছে বিভিন্ন মৌল, অমৌল, ধাতু, অধাতু রয়েছে। সো এগুলোর সমন্বয়ে হচ্ছে পুরো পৃথিবী তৈরি। সো একটা সময় পৃথিবীতে অত্যন্ত গরম ছিল এবং ওই সময় ডাইনোসরের বিলুপ্ত ছিল, এবং ডাইনোসর হচ্ছে তোমার ওই গরমের মধ্যেই সে বেঁচে থাকতে পারে। সো পৃথিবীটা যখন ঠান্ডা হয়ে আসলো তখন কি হলো? ডাইনোসর সেই ঠান্ডা সইতে না পেরে একটা সময় তারা কি হয়? মারা যায়, অর্থাৎ তারা হচ্ছে বিলুপ্ত হয়ে যায়। তো আবার কারো কারো মতে মনে হয় যে তো এই জিনিসটা যখন ছিল এটা হচ্ছে কিছু কিছু বিজ্ঞানী ধারণা করছে। আবার কিছু বিজ্ঞানীরা মনে করে যে যেহেতু ডাইনোসরের পাশাপাশি অন্যান্য প্রাণীর আবির্ভাব যখন আস্তে আস্তে ঘটলো তখন কি হলো? প্রাণীদের খাওয়ার জন্য তারা খাদ্য হিসেবে কী করতো? ডাইনোসরের ডিম খাওয়া শুরু করলো। তো ডাইনোসরের ডিম খাওয়া যখন শুরু করলো তখন তাদের আস্তে আস্তে তাদের বংশবৃদ্ধি কমতে লাগলো এবং হচ্ছে তাদের বংশবৃদ্ধি কমতে লাগলো এবং তারা হচ্ছে আর বংশবিস্তার করতে পারলো না, এবং একটা সময় তারা কি হয়ে গেল? একটা সময় তারা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেল। তো ডাইনোসরের তাদের ডিম সংরক্ষণে কি হয়? ব্যর্থ হয়। ওকে, আবার হচ্ছে অনেক বিজ্ঞানী মনে করেন যে পৃথিবীর যে পরিবেশ তখন এমন সব পরিবর্তন ঘটে যার সাথে ডাইনোসররা নিজেদেরকে খাপ খয়ে নিতে পারেনি। তার মানে ওই যে বললাম যে পৃথিবীটা একটু উত্তপ্ত ধরনের ছিল, যে অর্থাৎ পৃথিবীর যে আবহাওয়া ছিল ওই আবহাওয়ার মধ্যে ডাইনোসর বেঁচে থাকতে পারতো। বাট আস্তে আস্তে যখন পৃথিবীতে আবহাওয়ার পরিবর্তন হলো তখন ওই ডাইনোসরও আস্তে আস্তে কী হতে লাগলো? পরিবেশের সাথে নিজেদেরকে খাপ খাওয়াতে না পেরে তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রাকৃতিক যে পরিবেশটা এটা কিন্তু অনেকটাই নির্ভর করছে, তাই না? মানুষের কর্মকাণ্ডের কারণে যদি পরিবেশে তোমার পরিবর্তন ঘটে তাহলে কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, এবং সেটা হচ্ছে নানাভাবে ভারসাম্য নষ্ট হলে তোমার জীবের যে পরিবেশ সেটাও নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনকি মানুষ, প্রাণী বলো সব কিছুই কী হয়? ক্ষতিগ্রস্ত হয়। জনসংখ্যা বেড়েছে, সো বাড়তি মানুষের চাহিদা মেটানোর জন্য মানুষ কী করছে? বিভিন্ন বন জঙ্গল কেটে সেখানে বসতবাড়ি, স্কুল, কলেজ,
হসপিটাল, তারপর হচ্ছে রাস্তাঘাট তৈরি করছে। ফলে প্রাকৃতিক পরিবেশ কী হয়ে যাচ্ছে? ধ্বংস হয়ে যাচ্ছে। আর প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে এবং তাছাড়া মানুষে বিভিন্নভাবে কী করছে? মাটি, পানি, বায়ুকে বিভিন্নভাবে দূষিত করছে। ফলে অনেক উদ্ভিদ আর প্রাণী তাদের আবাসস্থল হারাচ্ছে এবং এতে করে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং হচ্ছে ওই প্রাণীগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর পরিবেশকে সুস্থভাবে বেঁচে থাকতে হলে কখনোই পরিবেশকে কী করা যাবে না? নষ্ট করা যাবে না। পরিবেশের উপাদানের আন্তঃসম্পর্ক এবং হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতা। পরিবেশের সকল অজীব এবং জড় উপাদানের মধ্যে যে জীব উপাদানসমূহ তাদের মধ্যে কি কিন্তু রয়েছে? একটা পারস্পরিক ক্রিয়া এবং প্রতিক্রিয়া রয়েছে। ওকে, সো ক্রিয়া প্রতিক্রিয়া থাকবেই। পরিবেশের সকল অজীব আর জড় উপাদানের সাথে রয়েছে জীব উপাদানসমূহের একটা পারস্পরিক ক্রিয়া এবং প্রতিক্রিয়া, যেটা বেঁচে থাকার জন্য, কারণ এরা হচ্ছে এক অপরের উপর নির্ভরশীল। সো দেখো, পৃথিবীতে প্রায় যত প্রকারের জীব আছে তাদের মধ্যে সবচেয়ে বড় হলো তিমি, যেটা আমরা সবাই জানি। সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে ব্যাকটেরিয়া, অর্থাৎ বড় থেকে ক্ষুদ্র সকল জীবই কিন্তু পরস্পরের উপর বিভিন্নভাবে নির্ভরশীল। সো উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। এদের মধ্যে আবার বায়ু, মাটি এবং পানির যে সম্পর্ক তা একটা প্রক্রিয়ার মাধ্যমে চলছে। সো কোনো প্রক্রিয়া অতি সাধারণ, আবার কোনোটা হচ্ছে অতি জটিল। ভাবে হচ্ছে জীব জড় পদার্থের উপর নির্ভরশীল, আবার একটা জীব অপর একটা জীবের উপরও নির্ভরশীল। যেমন দেখো, উদ্ভিদ খাদ্য তৈরির জন্য তারা কি করছে? সৌরশক্তিকে কাজে লাগাচ্ছে, যা দিয়ে সে কী করছে? সালোক সংশ্লেষণ এর মাধ্যমে তারা হচ্ছে খাদ্য তৈরি করছে। অপরদিকে এই যে সালোক সংশ্লেষণ, এটা হচ্ছে উদ্ভিদ, আর শ্বসন সেটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী উভয়ের জন্য একটা কি করছে? তোমার পারস্পরিক একটা সম্পর্ক তৈরি করছে। উদ্ভিদ তোমার কী করছে? সালোক সংশ্লেষণ পদ্ধতিতে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড আর পানি ব্যবহার করে কি করছে? খাদ্য তৈরি করছে। সো খাদ্যটা কি? সে কী করছে? গ্লুকোজ এবং হচ্ছে অক্সিজেন উৎপন্ন করছে, যেটা আবার কি তোমার প্রাণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন যে অক্সিজেন, যেটা হচ্ছে উদ্ভিদ আর প্রাণীর জন্য এক ধরনের শক্তি হিসেবে কাজ করে। তো প্রাণীর শ্বসন প্রক্রিয়ার উৎপন্ন যে কার্বন ডাইঅক্সাইড, সেটা আবার উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহার করে। তার মানে উদ্ভিদ যেই অক্সিজেনটা উৎপন্ন করছে সেটা আমরা ব্যবহার করছি, আবার আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ছি সেটা হচ্ছে তোমার উদ্ভিদ কাজে লাগাচ্ছে। সো এভাবেই সালোক সংশ্লেষণ আর শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে জীব এবং জীবমণ্ডলের মধ্যে হচ্ছে একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে। দেখো, এই যে জীব পরিবেশ, তার প্রধান উপাদান হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী। তো বৈশিষ্ট্যের দিক থেকে এরা কিন্তু একে অপরের থেকে ভিন্ন, বাট এরা কিন্তু একে অপরের উপর নির্ভরশীল। কোনো না কোনো উদ্ভিদের বংশবিস্তার ঘটে তোমার কিসের মাধ্যমে বলো তো? কীটপতঙ্গের মাধ্যমে। যেমন দেখো, এই যে মৌমাছি কী করে? বিভিন্ন ফুলে ফুলে উড়ে বেড়ায়। এবং ধারণের জন্য মৌমাছি ফুলে ফুলে কী করে? উড়ে বেড়ায়। তখনই কী ঘটে? পরাগায়ন ঘটে। অর্থাৎ মৌমাছি যখন এক ফুল থেকে আরেক ফুলে উড়ে বেড়াচ্ছে, তখন তাদের যে রেণু, সেটা দেখা যাচ্ছে যে এক ফুলের রেণু যখন তাদের গায়ে লাগলো, সেখান থেকে তারা যখন অন্য একটা ফুলে গেল, ওই রেণুটা আবার সেই ফুলের মধ্যে এসে পতিত হলো। সেখানে কী ঘটলো? পরাগায়ন ঘটলো। হচ্ছে তাদের কী ঘটলো? বংশবিস্তার ঘটলো। আবার দেখো, বিভিন্ন প্রাণী যেমন পশু পাখি ইত্যাদির মাধ্যমে কিন্তু উদ্ভিদের বংশবিস্তার হয়। আবার অনেক উদ্ভিদ আছে যারা বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর কি আশ্রয়স্থল। তারপর দেখো, এই যে আমাদের চারপাশের যে পরিবেশের বিভিন্ন উপাদান, এগুলো অবশ্যই আমাদের কী করতে হবে? সংরক্ষণ করতে হবে এবং এগুলোর ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের অবশ্যই এদেরকে কী করতে হবে? সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। তো পরিবেশের যে বিভিন্ন উপাদান, যেমন মাটি, পানি, বায়ু, এগুলো সম্পর্কে তো আমরা জেনেছি, তাই না? উদ্ভিদ এবং প্রাণী বেঁচে থাকার জন্য এরা অবশ্যই একে অপরের উপর নির্ভরশীল। এরা আবার জড় পরিবেশের উপর নির্ভরশীল। জীব বেঁচে থাকার জন্য আবার পরিবেশের বিভিন্ন উপাদানের উপর নির্ভরশীল। সো এইগুলো আসলে প্রক্রিয়াটা ঘটেই থাকে, তাই না? তো পরিবেশের এই উপাদানের মধ্যে যদি কোনো কারণে কোনো পরিবর্তন ঘটে, তবে কী হবে? জীবের স্বাভাবিক জীবন ব্যাহত হবে। তো ওই যে স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে, ওটাই হচ্ছে মূলত পরিবেশ দূষণ। তো সুস্থভাবে বেঁচে থাকার জন্য আর উদ্ভিদ এবং প্রাণীর বিলুপ্তির থেকে রক্ষা করতে হলে অবশ্যই পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে। সেই সাথে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে হবে। পরিবেশের বিভিন্ন উপাদান, মাটি, পানি, বায়ুর দূষণ রোধ করতে হবে। তারপর হচ্ছে বন জঙ্গল কাটা, পশু পাখি নিধন বন্ধ করতে হবে। এভাবে আমরা কি করতে পারি? আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি। জীব এবং সম্পদের মধ্যে একটা পারস্পরিক ভারসাম্য বজায় থাকবে। আচ্ছা, এই অধ্যায়ে আমরা যা শিখলাম তার পুরো সামারিটা হচ্ছে এখানে দেওয়া আছে। সো তোমরা একটু পড়ে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের
অনুশীলনী সলভ করে দেব।